অনেক মজা অনেক মজা। এয়ারপোর্টে বসে বেঞ্জামিন কি করছে? কাজ করছিল। এটা ছিল ডিসেম্বরের 17 তারিখ। আমরা এয়ারপোর্টে অপেক্ষা করছিলাম টোকিওর ফ্লাইটের জন্য। তো সেই মুহূর্তে বেঞ্জামিনের অফিস থেকে একটা ইমেইল আসে এবং তাড়াহুড়ো করে সে এটা রিপ্লাই দিতে ব্যস্ত হয়ে যায়। এয়ারপোর্টের বিভিন্ন কর্নারে এরকম সকেট দেওয়া থাকে, যার প্রয়োজন পড়বে সেখানে বসে কাজ করতে পারবে বা ফোন চার্জে দিতে পারবে। তো চেক ইন করে অনেকক্ষণ অপেক্ষা করার পর আমাদের ডাক আসলো। এখন আমরা যাচ্ছি প্লেনের ভেতরে। জাপান তো পুরো একটা দ্বীপ। আমরা যেখানে থাকি সেটাও একটা দ্বীপ। সেটা কিন্তু জাপানের যে মেইনল্যান্ড আছে সেই মেইনল্যান্ড জাপান থেকে অনেকটাই দূরে। আমরা থাকি ওকিনাওয়াতে। এই ওকিনাওয়া হচ্ছে আরেকটি আইল্যান্ড, জাপানেরই একটা অংশ, কিন্তু মেইনল্যান্ড জাপান থেকে ছোট্ট একটি বিচ্ছিন্ন দ্বীপ। ওকিনাওয়া আইল্যান্ড থেকে টোকিও অর্থাৎ মেইনল্যান্ড জাপানে যেতে প্লেনে করে লাগে 2.5 ঘন্টার মতো। এই যে আরেকটু ক্লিয়ার করে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে জাপান, এখানে টোকিও আছে। টোকিও থেকে আমরা অনেক অনেক দূরে। এই যে বিচ্ছিন্ন একটা ছোট্ট আইল্যান্ড দেখা যাচ্ছে, এই যে অনেকগুলো ছোট ছোট ডট দেখা যাচ্ছে, এটাই হচ্ছে ওকিনাওয়া, যে আইল্যান্ডে আমরা থাকি। এই আইল্যান্ডটি কিন্তু জাপানেরই একটি অংশ। আরেকটা জিনিস খেয়াল করছেন কিনা জানি না, ওকিনাওয়া থেকে জাপানের রাজধানী টোকিও বা অন্যান্য মেইনল্যান্ড যতটা না কাছে, এর চেয়েও বেশি কাছে কিন্তু তাইওয়ান। ম্যাপটাতে খেয়াল করলে আপনারা দেখতে পাবেন। এখন আপনাদেরকে বলি আমরা কেন যাচ্ছি টোকিওতে। আমার হাজবেন্ডের ছোট ভাই এবং 2 জন বন্ধু জার্মানি থেকে জাপানে আসছে বেড়ানোর জন্য। ওদের প্ল্যান ছিল 3 সপ্তাহ জাপানের মেইনল্যান্ডটা ঘুরে দেখবে এবং শেষের যে কয়েকটা দিন থাকবে সেটা আমাদের ওকিনাওয়াতে এসে কাটিয়ে যাবে। ওকিনাওয়া যেহেতু ছোট্ট একটা দ্বীপ, সেহেতু এখানে বেশি দিন লাগে না ঘোরাফেরা করার জন্য, সেজন্যই কিছুদিনের জন্য ওরা এখানে বেরিয়ে যাবে। তো এখন আমরা প্রায় 2 থেকে 2.5 ঘন্টা প্লেন জার্নির পর পৌঁছে গিয়েছি এয়ারপোর্টে। এখন আমরা অপেক্ষা করছি বাসের জন্য। টোকিওতে 2টা এয়ারপোর্ট আছে। আমরা যে এয়ারপোর্টে নেমেছি সেটা হচ্ছে নারিতা এয়ারপোর্ট। এখন আমরা অপেক্ষা করছি বাসের জন্য। এখানে বেঞ্চের ব্যবস্থা আছে, যারা যারা বাসের জন্য ওয়েট করবেন তাদের জন্য, যদি বসতে চান। তো সেদিনই বেঞ্জামিনের ভাই এবং ওর বন্ধু জার্মানি থেকে জাপানে এসে ল্যান্ড করার কথা, কিন্তু ওরা আবার এসে পৌঁছাবে সে আরেকটা এয়ারপোর্টে। ওটার নাম হচ্ছে হানেদা এয়ারপোর্ট। এখন আমাদের বাসের জন্য অপেক্ষা করতে হবে। বাস আসার পর আমরা সেই এয়ারপোর্টে গিয়ে ওদেরকে পিক করে আমাদের হোটেলে যাব। এই নারিতা এয়ারপোর্টটা থেকে হানেদা এয়ারপোর্টের দূরত্ব ছিল বাস জার্নি করে 2 ঘন্টার মতো। সেই বাসে বসে বসে আমাদের যেতে যেতে কোমরে ব্যথা হয়ে গিয়েছিল। প্লেন থেকেও মনে হচ্ছিল যে বাসের জার্নিটা খুব কষ্টই হয়েছিল আমাদের। Say something. Like. Something. Wow! What? Like. Comment. Share. Subscribe. Yes. এরপর প্রায় 2.5 ঘন্টা বাস জার্নি করার পর আমরা পৌঁছে গেলাম হানেদা এয়ারপোর্টে। এরপর ওদেরকে পিক করে আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা হয়ে যাই। আমাদের প্ল্যান ছিল হোটেলে প্রথমে চেক ইন করবো, এরপর চেক ইন করার পর আমরা কিছু খাওয়ার জন্য বাইরে যাব। তো এয়ারপোর্ট থেকে আমাদের আরও প্রায় 1-1.5 ঘন্টা ট্রেন জার্নি করার পর আমরা আমাদের হোটেলে পৌঁছে যাই। এটা ছিল আমাদের হোটেল। হোটেলটার নামটা আপনারা দেখতেই পাচ্ছেন, হোটেল লাইভ ম্যাক্স। এটা একটা বাজেট হোটেল। সাধারণত এই বাজেট হোটেলগুলোর অনেকগুলো শাখা থেকে থাকে। টোকিওর মধ্যে আমাদের আশেপাশের এরিয়াগুলোতেই দেখলাম এর আরো 4-5টা শাখা রয়েছে, কিন্তু আমাদের এই প্রথমবার এই হোটেলটাতে থাকা। এর আগে কখনো এই হোটেলটাতে আমাদের থাকা হয়নি, কিন্তু এই ট্রিপে আমাদের সাধ্যের মধ্যে দেখা গেল যে এই হোটেলটাই সবচেয়ে বেস্ট ছিল, সেজন্যই বেঞ্জামিন এটা বুক করেছিল। এখানে জুতা রাখা আছে, এখানে আছে মাইক্রোওয়েভ ওভেন, এখানে রাখা আছে চা করার জন্য অথবা গরম পানি যদি লাগে তাহলে সেজন্য গরম পানি করার জন্য কেটলি আর কি, ইলেকট্রিক কেটলি। আর এটা হচ্ছে ছোট্ট একটা ফ্রিজ, যদি খাবার বা যে কোনো কিছু ড্রিঙ্কস এনে রাখতে চান তাহলে রাখা যাবে। আর এই হচ্ছে বেড, আর এই হচ্ছে আমার হাজবেন্ড। এই হচ্ছে টিভি, টিভি অনেক বড়। আর এই হচ্ছে ছোট্ট একটা টেবিল, যদি কাজ করা লাগে সেজন্য আর কি, বা মেকআপ। এখানে আমাদের ব্যাগপত্র, এখানে আবার হ্যাঙ্গার রয়েছে বাইরে থেকে এসে জ্যাকেট খুলে রাখার জন্য আর কি, তো এটা খুবই কনভিনিয়েন্ট।
এই যে বাইরে থেকে আসার পরে যদি জ্যাকেটটা তো অনেক বড় থাকে, সেজন্যই এই হ্যাঙ্গারগুলো এখানে থাকে, যাতে করে আপনাদের জ্যাকেটটা এখানে ঝুলিয়ে রাখতে পারেন। জ্যাকেট বা কোট যেটাই থাকে না কেন এখানে রাখার জন্য আর কি। যে বেঞ্জামিন এখন ওটা রেখে দিয়েছে। রুমের সাইজ 30 বা 40 স্কোয়ার মিটার হবে, এর বেশি হবে না। এর বেশি হওয়ার কোনো চান্সই নেই, কারণ অনেক ছোট্ট একটা রুম, গেদাগেদি করে হাঁটার জায়গা একদম নেই বললেই চলে। কিন্তু আমাদের থাকার জন্য জায়গা দরকার, সেজন্যই এই হোটেল রুমটা বুক করা আর কি। এই যে ওইদিকে আয়না, এইদিকে হাজবেন্ড। এখানে আবার একটা এয়ার ফ্রেশনারও রাখা আছে। তো এই হচ্ছে আমাদের হোটেল রুমের ট্যুর টোকিওতে। আশা করছি ভালো লাগবে আপনাদের। দুনিয়াতে আর এর চেয়ে পাগল আর কেউ আছে বলেন? লইট্টা শুটকি ভুনা বাসা থেকে নিয়ে এসেছি, কারণ আমি জানি এই 3 সপ্তাহ আমরা এখানে থাকবো। 3 সপ্তাহে আমি আমার বাসার খাবার প্রচন্ড মিস করবো, আমি জানি। সেই জন্যই এই দেখেন কি নিয়ে এসেছি দেখেন। এখন এগুলো আমি ফ্রিজে রেখে দিব। লইট্টা শুটকি ভাজি করে এনেছিলাম আর কি, এখন ফ্রিজে রেখে দেব। আরো একটা জিনিস এনেছি, সেটাও দেখাই। শুকনা মরিচ পুড়িয়ে এনেছি। এগুলো আনার কারণ একটাই, যে এই 3 সপ্তাহ এখানে থাকলে আমার শুধু বাইরের খাবারই খাওয়া হবে। বেঞ্জামিন তো বাসার খাবার খুব একটা মিস করে না, কিন্তু আমি প্রচন্ড মিস করবো। আমার দেখা যাবে যে অবস্থা খারাপ হয়ে যাবে, সেজন্যই আসলে এই শুটকি আনা আর কি। এখানে আরেকটা জিনিস আছে, এই যে মিরর, যদি মেকআপ করা লাগে সেজন্য আর কি, মেয়েদের জন্য মূলত আমার কাছে মনে হয়। আর এখানে এই যে ওয়াইফাই পাসওয়ার্ড, তারপর ওরা কি কি সেবা দিয়ে থাকে ওইগুলোই এখানে দেওয়া আছে আর কি। এগুলো আমাদের দরকার নেই, খুবই এক্সপেন্সিভ। এখানে হচ্ছে হেয়ার ড্রায়ার, সব হোটেলেই তো থাকে এগুলো। মাল্টিপ্লাগ বা এক্সটেন্ডেড কর্ডস এগুলো আছে এখানে, এই আর কি। ওই যে ওই পাশে বেঞ্জামিনের ব্যাগ। এইদিকে হচ্ছে আমাদের বাথরুম এবং টয়লেট কিন্তু এখানে একই সাথে। এইখানে হচ্ছে টয়লেট, এখানে যত ধরনের সোপ লাগবে, ফেস এন্ড হ্যান্ড সোপ। এটা হচ্ছে যে শ্যাম্পু, কন্ডিশনার, আর এটা হচ্ছে যে বডি সোপ। আর এখানে রেজার, তারপর চুলের চিরুনি, এখানে ব্রাশ, আবার টুথপেস্টও দেওয়া আছে বোধহয়। আর এই হচ্ছে সিঙ্ক, গরম পানি এবং ঠান্ডা পানির দুটোরই নল আছে। সাধারণ হোটেলগুলো যেরকম হয়ে থাকে আর কি। এটা কিন্তু বাজেট হোটেল, এটা কিন্তু কোনো লাক্সারিয়াস বা কোনো স্পেশাল কোনো হোটেল না। আমি দেখাচ্ছি বাজেট হোটেলগুলো কেমন হয়ে থাকে। এটা খুবই চিপ একটা হোটেল। আর এই যে শাওয়ার, বাথটাব খুবই ছোটখাটো মানুষের গোসল করার জন্য আর কি, একদম পারফেক্ট। কিন্তু বড় মানুষ মানে একটু বড় সড়ো মানুষের খুব কষ্ট হয়ে যাবে এটাতে গোসল করতে। এই যে শাওয়ারের জন্য এখানে আবার এটা টানিয়ে দিয়ে গোসল করতে পারবে। এই জায়গাটা একদম শুকনা থাকে, কারণ ওই যে পানিটা আসতে পারে না এই পর্দাটার কারণে। এই হচ্ছে আমাদের বাথরুম আর কি পুরোপুরি। তো হোটেলে চেকিং করার পর আমরা চলে যাচ্ছি কিছু খাওয়ার উদ্দেশ্যে। আমরা সবাই ভীষণ ক্ষুধার্ত ছিলাম, কারণ সবাই সারাটা দিন আমরা জার্নিতেই ছিলাম। তো সবাই মিলে ডিসাইড করলাম যে আমরা জাপানিজ খাবার সুশি খেতে যাব। জাপানে পাবলিক পরিবহন ব্যবস্থা খুবই ভালো, যেখানেই যেতে চাইবেন না কেন সব জায়গায় ট্রেন স্টেশন থাকবে, এবং ওই মেট্রো রেল পরিবহনের খরচও কিন্তু খুবই অ্যাফোর্ডেবল। ওদের ট্রেন স্টেশন এবং ট্রেনের ভেতরগুলো খুবই ক্লিন থাকে। মানুষ কখনোই কোনো ধরনের ট্র্যাশ যেখানে সেখানে ফেলে দেয় না, সেজন্য যেখানেই যাবেন না কেন খুবই ক্লিন দেখতে পাবেন রাস্তাঘাট, ট্রেন স্টেশন বা ট্রেনের ভেতর সবকিছুই। শীতকালে টোকিও শহরে এরকম ধরনের লাইট দেখতে পাওয়া যায় বিভিন্ন জায়গায়, যেটা দেখতে খুবই ভালো লাগে। তো আমরা চলে এসেছি সুশি রেস্টুরেন্টে। আমাদের ওয়েটিং নাম্বার ছিল 279। এই স্ক্রিনটাতে দেখতে পাওয়া যায় আপনাদের ওয়েটিং নাম্বার কত নাম্বারে আছে। তো আমরা যখন গিয়েছিলাম তখন অনেক মানুষ ছিল। অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের সিরিয়াল নাম্বার আসলো
এবং আমাদেরকে টেবিল নাম্বার 42-তে বসতে দেওয়া হয়। তো প্রত্যেকটা টেবিলেই এরকম একটা একটা করে ট্যাবলেট দেওয়া থাকে এবং আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা সুশি অর্ডার করতে পারবেন। ইতিমধ্যে আমাদের অনেক কিছু অর্ডার করা হয়ে গেছে এবং অর্ডারকৃত খাবারগুলো এই বেল্টের সাহায্যে চলে আসে। এটা খুবই কুল না? আমার দেবর এর আগেও জাপান ভিজিট করেছে, সেজন্য এটা তার কাছে নতুন কিছু না। কিন্তু তার যে বন্ধুটা এসেছে সে এই প্রথমবার সুশি খেতে এসেছে জাপানিজ অথেন্টিক একটা রেস্টুরেন্টে। সে বলছিল যে তার নাকি খুবই ভালো লেগেছে আর বলছিল জার্মানিতে নাকি ও এর আগে জাপানিজ সুশি রেস্টুরেন্টে খেয়েছিল কিন্তু তার কাছে অতটা ভালো লাগেনি। কিন্তু সে বলল জাপানে এসে জাপানিজ সুশি খেয়ে নাকি তার কাছে ভীষণ ভালো লেগেছে এবং স্বাদের অনেক তারতম্য তার কাছে মনে হয়েছে। তো 2টা বেগুনের সুশি থেকে আমি একটা খেলাম আর একটা বেঞ্জামিন খাচ্ছে এখন। দেখুন তার রিয়াকশন। খেতে মোটামুটি ভালোই ছিল, আবার আহামরি কিছুও ছিল না। যদিও আমার মিষ্টি খুব একটা ভালো লাগে না, কিন্তু এই চকলেট কেকটা দেখে লোভ সামলাতে পারিনি। তবে শেষমেশ কিন্তু আমি এটা একা খেয়ে শেষ করতে পারিনি, তাই বেঞ্জামিনকে প্রায় অর্ধেকটাই দিয়ে দিই। অনেক মজা। অনেক মজা। তো খাওয়া দাওয়া শেষ করতে করতে আমাদের প্রায় রাত 10টা বেজে যায়। এখন আমরা চলে যাচ্ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। এই রঙিন হলুদ পাতাগুলো কত সুন্দর দেখা যাচ্ছে না? আমাদের বাংলাদেশের সোনালু গাছের কথা আমার মনে পড়ে যায় এই গাছগুলোকে দেখলে। সারাদিনের জার্নির পর আমাকেও এখন খুবই ক্লান্ত দেখাচ্ছে। সামনে কিন্তু আরো কিছু ভ্লগ আসবে। আজকের ভ্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।